শেখ হাসিনা দেশে ফেরার ফাইনাল ডেট ঘোষণা করলো স্বয়ং জাতিসংঘ। গতকাল জাতিসংঘের বৈঠক চলাকালে এই ঘোষণা দেন জাতিসংঘের মহাসচিব ম্যাথিউ মিলার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রায় 2 বছর হতে চলল। সম্প্রতি জাতিসংঘ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা দাবি করেছেন 24শে জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কোমর বেঁধে নামার প্রস্তুতি নিয়েছে। হাতে সময় মাত্র 1 মাস। কেন বলা হচ্ছে 1 মাসের বেশি টিকবে না এই সরকার? আজ আমরা টেনে খুলে ফেলব সেই রহস্যময় মুখোশ, উন্মোচন করব দিল্লির সেই গোপন নীল নকশা। যদি পদত্যাগপত্র দেখাতে না পারেন তাহলে তো শেখ হাসিনাই প্রধানমন্ত্রী, শেখ হাসিনাই তো বৈধ প্রধানমন্ত্রী, তিনি তো পদত্যাগ করেন, বাকি সব প্রক্রিয়া অবৈধ। পদত্যাগপত্রটা দেখাতে হবে। এখন পদত্যাগ করেন নাই, এটা কিন্তু চুপ্পু আগেই বলেছে। তোলপাড় শুরু হয়েছে একটা বিষয় নিয়ে। কি বিষয়? গতকাল রাতেই নাকি শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়েছে। ভারতীয় অনেক মিডিয়া এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে এবং গুঞ্জন শুরু হয়েছে এই বিষয়টা নিয়ে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করবার কোনো অধিকার এই অবৈধ ক্ষমতা দখলকারীদের নাই। অবস্থায় একটা দেশ চলতে পারে না। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে মিথ্যা মিথ্যা সাজা দিলে সেটা সাজা না। দরকার এই মামলা আন্তর্জাতিক আদালতে দিয়ে যাচাই করে দেখব যে কীভাবে তারা সাক্ষী নিল, কীভাবে তারা মামলা করলো, কতটুকু এর মধ্যে যৌক্তিকতা আছে। তারা কিছু দেখাতে পারবে না। খুব লম্বা লম্বা কথা বলছিল, আমার মামলা আন্তর্জাতিক আদালতে নেবে। যেখানে যত আদালতে নিয়েছে সেগুলি খারিজ হয়ে গেছে। এটা শুধু মানে হেয় প্রতিপন্ন করা, একটা বদনাম করানো যে 1400 লোক আমি হত্যা করেছি। আজ পর্যন্ত 1400 লোকের কোনো তালিকা দিতে পেরেছে? দেখাতে পেরেছে? দেখাতে পারবে না। যত হত্যাকাণ্ড ওই খুনি ইউনূস এবং তার দোসর জামাত বিএনপি এরা মিলেই করেছে। এটা হলো বাস্তবতা। আমরা কোনো হত্যা করিনি। পুলিশ মারবে, পুলিশকে পোড়াবে, আগুন দিয়ে পোড়াবে, পুলিশ অ্যাকশন নেবে, তার সাথীকে বাঁচাতে যাবে, এটা খুব বা নিজে বাঁচতে যাবে। এটা তো এখন এই ইউনূস ক্ষমতায় থাকতেও তো পুলিশ কমিশনার নিজেই বলেছে। তাহলে আবার শাস্তি হয় কীভাবে, বিচার হয় কীভাবে? আর আমি ক্ষমতায় থাকতে আন্দোলনকারীদের হত্যা করেছি, এই বিচার যদি হয় তো জিয়াউর রহমানের আমলে যত হত্যাকাণ্ড হয়েছিল, এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে সবারই বিচার করতে হবে, সবাই বিচার হবে। ইউনূস চলে গেছে, এক ফ্যাসিস্ট গেছে, এখন আর একজন গ্রেনেড হামলায় আসামি, দুর্নীতির দায়ে আমেরিকার FBI এসে যার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে। মামলাটা করেছিল 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার। সেই মামলায় সাজাপ্রাপ্ত আসামি 10 লাখ অস্ত্র চোরা কারবারি, সেই জামাতের মতিউর রহমান নিজামী এবং এই তারিক জিয়া সহ বাবররা সব এখানে আসামি, সেখানে সাজাপ্রাপ্ত। আজকে আমি দেখতে পাচ্ছি যে যারা খুব দুর্নীতিবাজ হয়, সাজাপ্রাপ্ত হয়, তাদেরই জন্য কপাল খুলে যায়, তারাই আসে ক্ষমতায়। আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, শুধু মিথ্যা মামলা না, মামলার রায়ও হয়ে যাচ্ছে চটপট। হত্যার রায়, খুনের রায় এত দ্রুত হয় এটা বোধহয় কেউ দেখেনি। আর বাংলাদেশে যে বিচার বিভাগ এইরকমভাবে অস্ত্র শস্ত্র লাঠি সোটা নিয়ে, রামদা চাপাতি চাইনিজ কুড়াল নিয়ে চিফ জাস্টিস থেকে শুরু করে 29 জন জজকে পদত্যাগে বাধ্য করেছে। আর যাদের বাধ্য করতে পারেনি তাদের চাকরি থেকে বের করে দিয়েছে। কেন? এখান থেকেই তো বোঝা যায় যে কত বড় ধোঁকাবাজি করে মানুষকে বোকা বানিয়ে আজকে এই ঘটনাটা করে দেশের সর্বনাশটা করে দিয়েছে। আজকে অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়, ঋণের বোঝা মানুষের কাঁধে, নিরাপত্তা বলে কিছু নেই মানুষের জীবনে, সামাজিক নিরাপত্তাও বন্ধ, টিকা দিতে পারে না, টিকা ক্রয় করা হয়নি, টিকার অভাবে শত শত শিশু প্রতিনিয়ত মারা যাচ্ছে, এ নিয়ে মাথা ব্যথা নেই। এইরকম একটা দুর্বিষহ অবস্থা চলছে। আজকে যখন দেখি আমার দেশের মানুষ এভাবে কষ্ট পাচ্ছে, প্রতিনিয়ত মায়ের কোল খালি হচ্ছে। হ্যাঁ, আমাকে চায়নায় 1 দফা দিয়েছিল, সবকিছু আমি মানি, কিন্তু আমি মানুষের এই কষ্ট তো দেখা যায় না। যে আমি ফিরে আসবো, খুব দ্রুতই আমি ফিরে যাব। হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। আমি বলবো হ্যাঁ, আপনারা ফাঁসি যে কোথায় দেবেন রেডি করেন, কোন জেলে রাখবেন সেটাও তৈরি করেন, আমি সময় হলে ফিরে আসবো। যদিও আমার পাসপোর্ট বন্ধ, আমার মুভমেন্ট বন্ধ, তা আমি বলবো আমার পাসপোর্ট চালু করে দিতে হবে যেন আমি ফিরে আসতে পারি। অথবা যে প্লেনে করে আমাকে এখানে রেখে গেছে সেই প্লেন পাঠান, আমি চলে যাচ্ছি। আমি মানুষের পাশে দাঁড়াবো। আর মানুষের পাশে দাঁড়ানোর জন্য যদি আমাকে ফাঁসি কাষ্ঠেও ঝুলতে হয়, হ্যাঁ, আমি মানুষের জন্য সেই ত্যাগ স্বীকার করতে সবসময় প্রস্তুত। কারণ যেখানে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে
বাংলাদেশের জনগণকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্তঃসত্ত্বা পুলিশ পর্যন্ত যেখানে রেহাই পায়নি, সেখানে আর জীবনের মায়া তো আমার নেই, আর সবই তো হারিয়েছি। কিন্তু আজকে সেই মর্যাদা বাংলাদেশের ধূলিসাৎ করে দিয়েছে ওই বিশ্ব বাটপার ইনুস আর তার এই এবং জামাতে ইসলামী সহ যুদ্ধাপরাধী এবং জঙ্গি সন্ত্রাসীরা এক হয়ে বাংলাদেশকে আজকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে। এখান থেকে বাংলাদেশকে ফেরাতে হবে, জঙ্গি দমন করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, অর্থনৈতিক মুক্তি আনতে হবে, সকল বন্দীদের মুক্তি দিতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে। আজকে আমাদের সকল দেশবাসীকে সোচ্চার হতে হবে যে কেন রাজবন্দীদের মুক্তি দেওয়া হয় না। 10টা 15টা 100টা মামলা দিয়ে, কয়েকটা জামিনে একটি মামলা দিয়ে আটকে রাখা হচ্ছে, হাতে হ্যান্ডকাপ, ডান্ডা বেরি পড়ানো হচ্ছে। কিসের জন্য? এটা জেল কোডও মানা হচ্ছে না। কাজে এই জন্য সবাইকে সোচ্চার হওয়ার জন্য রাজবন্দীদের মুক্তি চাই এবং আমরা গণতন্ত্র ফিরে চাই। এবং মানুষের যে আজকে ভাত কাপড়ের অভাব, সেই ভাতের অভাব, ওষুধের অভাব, চিকিৎসার অভাব, শিক্ষার অভাব, সমস্ত জায়গায় দলীয়করণ করা হয়েছে। সেগুলি সব বন্ধ করে আবার নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। এবং সেটা ইনশাল্লাহ একমাত্র আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই করবে। মানুষের পাশে আওয়ামী লীগ সবসময় আছে। এটা আওয়ামী লীগ সংগঠন, জনগণের সংগঠন। এই সংগঠনকে কোনো অবৈধ ক্ষমতাধারীরা তারা এটাকে নিষিদ্ধ করতে পারে না। নিষিদ্ধ করলেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় না, যায় নাই। আওয়ামী লীগ করে শুনলেই তাদের উপরে হামলা করতে হবে, ছাত্রলীগ শুনলে হামলা করতে হবে কেন? কী অপরাধ করেছে? 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে, 1948 সালে ছাত্রলীগ। বাংলাদেশের সবকটা অর্জনের পিছনে আওয়ামী লীগ, ছাত্রলীগ। এই স্বাধীনতা অর্জন করেছে আওয়ামী লীগ সংগঠন, বাংলাদেশের মানুষকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে সুসংগঠিত করে। আর সেই সংগঠন তারা রাখবে না। একটা গোষ্ঠী বা একটা সংগঠনকে যদি কেউ সম্পূর্ণভাবে খতম করতে চায়, এই যে আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ, সব এক একটা গোষ্ঠী ধরে ধরে হত্যা করছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, এই সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা করে শেষ করে দেওয়া, এটাই গণহত্যা। আমি শুধু এটুকুই বলবো যে আজকে বাংলাদেশ একেবারেই ভালো অবস্থায় নাই। এই যে অগণিত নেতাকর্মীর উপর যে নির্যাতন করে যাচ্ছে, এর জবাব একদিন ইউনূসকে দিতে হবে। এবার জাতিসংঘের কাছে 24শে জুলাই আন্দোলনে সংস্থাটির ভাষ্য অনুযায়ী মারা যাওয়া 1400 জনের পূর্ণাঙ্গ তালিকা ও নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় চাওয়া হয়েছে। গত 28শে মে জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তৈরি করা তদন্ত প্রতিবেদনকে অত্যন্ত ভুল ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করে চিঠি দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রিটিশ আইনি কৌশলী। তার 2 দিনের মধ্যে কানাডা ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে ওই 1400 জনের নাম ঠিকানা আছে আরেকটি চিঠি দিল। আওয়ামী লীগের একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার সামনে ভলকার তুর্কের টিমের তৈরি করা প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি তদন্তের জন্য চিঠি দিবে। বাংলাদেশের কার্যক্রম নিশ্চিত থাকা দল আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা দাবি করেছেন 24শে জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কোমর বেঁধে নামার প্রস্তুতি নিয়েছে দলটি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আওয়ামী লীগ জাতিসংঘের এই প্রতিবেদনটির ভুল তথ্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে। গত প্রায় 1 বছর ধরে 5টি ধাপে তারা এই প্রক্রিয়া কাজ করছে, যার অংশ হিসেবে ভলকার তুর্কের কাছে চিঠি দিয়েছে। এর পরের ধাপে জাতিসংঘের কয়েকজন বিশেষ দূতকে চিঠি দিবে দলটি। তারপর বিশ্বের বেশ কয়েকটি শক্তিশালী দেশ ও সংস্থার কাছে এ নিয়ে লবিং করবে। আর চিঠির আনুষ্ঠানিক কোনো জবাব না পেলে পরের ধাপে ভলকার তুর্কের বিরুদ্ধে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক নালিশ জানানোর পরিকল্পনা আছে দলটির। এজন্য এরই মধ্যে তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট সহ নথিপত্র সংগ্রহ করেছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা দাবি করেছেন চলতি বছরের অক্টোবরে ভলকার তুর্কের মেয়াদ শেষ হবে। তার আগেই জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং ভলকার তুর্কের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলতে চায় দল। এখন এমন তথ্য প্রকাশ্যে এসেছে, এমনকি অন্তর্বর্তী সরকার নিজস্ব সরকারি নথিপত্রের ভিত্তিতেও শেখ হাসিনার সরকারকে সহিংসভাবে উৎখাত করার যৌক্তিকতা প্রতিষ্ঠার জন্য যে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়ানো হয়েছিল, তার আলোকে দেখা যাচ্ছে ওই সময় 1400 জন বিক্ষোভকারী নিহত হওয়ার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের উপসংহার ছিল অত্যন্ত ভুল ও বাস্তবতা বিবর্জিত। এতে বলা হয় সরকারি গেজেটে এখন নিশ্চিত করা হয়েছে প্রকৃত সংখ্যা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত সংখ্যার প্রায় অর্ধেক। আরো নিরপেক্ষ কিছু প্রতিবেদনে এই সংখ্যা আরো কম বলে উল্লেখ করা হয়েছে, যা বহুল প্রচারিত সংখ্যার তুলনায় সামান্য অংশ মাত্র। জাতিসংঘের প্রতিবেদনের উপসংহার সত্যের সঙ্গে এত ব্যাপকভাবে অসামঞ্জস্যপূর্ণ হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এটি তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে এবং রাজনৈতিক সহিংসতাকে উস্কে দেওয়া ও বৈধতা দেওয়ার জন্য এ ধরনের ভুল তথ্য ব্যবহারের একটি উদ্বেগজনক দৃষ্টান্ত স্থাপন করে।
সেই কারণে আইনজীবী স্টিফেন পাউলস কেসি অনুরোধ করেছেন প্রকৃত তথ্য তুলে ধরার স্বার্থে ভলকার তুর্কের দপ্তর যেন একটি সংশোধনী এবং প্রকাশ্য প্রত্যাহার বিবৃতি জারি করে। এর 2 দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানে নিহত 1400 ব্যক্তির তালিকাতে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছেন কানাডা ভিত্তিক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবে মিলাদ। শনিবার 30 মে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে ওই চিঠি পাঠান তিনি। আওয়ামী লীগের আন্তর্জাতিক কার্যক্রমের দায়িত্বে থাকা হাবিবে মিলাদের চিঠিটি সুইজারল্যান্ডের জেনেভায় প্যালেস দে নাসিওতে অবস্থিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স বর্তমানে 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও সংশ্লিষ্ট ঘটনাগুলোর সঙ্গে সম্পর্কিত নিহত ব্যক্তিদের একটি যাচাইযোগ্য তালিকা সংকলন ও প্রকাশের জন্য বিস্তৃত নথিভিত্তিক গবেষণার উদ্যোগ নিয়েছে। চিঠিতে বলা হয়, এই সংখ্যার পদ্ধতি, উৎস ও গঠন নিয়ে আগেও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের কাছে প্রশ্ন তোলা হয়েছে। স্বচ্ছতা ও তথ্যগত নির্ভুলতার গুরুত্ব এবং এসব ঘটনাকে ঘিরে চলমান আইনি বিতর্কের প্রেক্ষাপটে মূল তথ্যে প্রবেশাধিকার স্বাধীন গবেষক ও প্রতিষ্ঠানগুলোকে সঠিক ও ঐতিহাসিক রেকর্ড প্রতিষ্ঠায় বড় সহায়তা করবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরকে চিঠিতে 2টি অনুরোধ বিবেচনার আহ্বান জানানো হয়। প্রথম অনুরোধে বলা হয়, প্রায় 1400 জন নিহতের উল্লেখিত সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিস্তারিত তালিকা, প্রকাশযোগ্য পরিচিতিমূলক তথ্য এবং মৃত্যুর প্রাসঙ্গিক তারিখ জানানো। দ্বিতীয় অনুরোধটি হলো, সম্পূর্ণ তালিকাটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের ওয়েবসাইট বা অন্য কোনো উপযুক্ত মাধ্যমে প্রকাশ করা, যেন গবেষক, নাগরিক সমাজের সংগঠন, সাংবাদিক এবং অন্য অংশীজন স্বাধীনভাবে নিজ উদ্যোগে এসব তথ্য পর্যালোচনা ও যাচাই করতে পারেন। তথ্যের সহজ প্রাপ্যতা চলমান নথিভিত্তিক উদ্যোগের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা ও প্রমাণগত দৃঢ়তা উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে উল্লেখ করে চিঠিতে বলা হয়, এতে প্রকৃত ভুক্তভোগীদের যথাযথভাবে চিহ্নিত ও স্বীকৃতি দেওয়া নিশ্চিত হবে এবং একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও প্রমাণভিত্তিক জন আলোচনা সহজ হবে। দর্শক, এর মধ্যে শেখ হাসিনা বেশ কয়েকটি গণমাধ্যমে ইমেল সাক্ষাৎকারে বলেছেন তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন এবং বিচারিক প্রক্রিয়ায় অংশ নেবেন। আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা দাবি করেছেন, জুলাই আন্দোলনের সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী পক্ষ এক ধরনের মিথ্যা ন্যারেটিভ দাঁড় করিয়েছে বলে দলটি বিশ্বাস করে। আর এই ন্যারেটিভ প্রতিষ্ঠায় বড় ভূমিকা রেখেছে জাতিসংঘের প্রতিবেদনটি। শেখ হাসিনা দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর আগেই এই ন্যারেটিভের পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। তারই অংশ হিসেবে ভলকার তুর্ককে 2 দফা চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, সামনে আরো কয়েকটি প্রতিষ্ঠানের তরফ থেকে আরো চিঠি পাঠানো হতে পারে। আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতার কাছ থেকে জানা গেছে, জাতিসংঘের প্রতিবেদনটিতে মৃতের সংখ্যা এবং পদ্ধতিগত যথেষ্ট দুর্বলতা যে আছে সেটি সহজেই বোঝা যায়। কিন্তু বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মত তৈরির জন্য দলটি 5টি ধাপে কাজ করেছে। প্রথম ধাপে আইনি প্যানেল গঠনের মাধ্যমে OIOS এ আনুষ্ঠানিক স্বার্থের সংঘাতের নালিশ করার পরিবেশ তৈরি করা। আওয়ামী লীগের আন্তর্জাতিক উইং প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার স্টিফেন পাউলস কেসি এবং টাটিয়ানা ইটুয়েলের মতো বিশেষজ্ঞদের নিয়ে একটি হাই প্রোফাইল আন্তর্জাতিক আইনি দল 1 বছর আগে গঠন করেছে। দ্বিতীয় ধাপে দলটি জাতিসংঘের প্রতিবেদনটির চুলচেরা বিশ্লেষণ করে 40 পৃষ্ঠার একটি পাল্টা রিপোর্টও তৈরি করেছে, যেটি এরই মধ্যে ভলকার তুর্ক সহ জাতিসংঘের বেশ কয়েকজন বিশেষ দূতের কাছে পাঠানো হয়েছে। রিপোর্টটিতে 9টি পয়েন্টে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের অসঙ্গতিগুলো তুলে ধরা হয়েছে। 9ম পয়েন্টে জাতিসংঘের প্রতিবেদনের 109টি প্যারায় কি কি ভুল ও কন্ট্রাডিক্টরি তথ্য আছে সেগুলো তুলে ধরা হয়েছে। এছাড়া জাতিসংঘ তাদের প্রতিবেদনে কি ধরনের তথ্য ও ঘটনা এড়িয়ে গেছে তার প্রমাণ হিসেবে ছবিসহ বেশ কয়েকটি কেসের কথা তুলে ধরেছে। আওয়ামী লীগের রিপোর্ট ও চিঠিগুলো জুলাই হত্যাকাণ্ডের মৃত্যুর সংখ্যা ও তথ্যের অসঙ্গতি, জাতিসংঘের তদন্ত দলের খুবই কম নমুনার মাধ্যমে দুর্বল তদন্ত, রাজনৈতিক একপেশে বয়ান ও পক্ষপাতদুষ্ট পটভূমি, খসড়া রিপোর্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য রহস্যজনকভাবে বাদ দেয়া এবং প্রতিহিংসামূলক সহিংসতার দায় শুধু আওয়ামী লীগের উপর চাপানো অভিযোগগুলো তুলে ধরা হয়েছে। দর্শক, জাতিসংঘের প্রতিবেদনটিতে 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের জন্য তখনকার অন্তর্বর্তী সরকারের সমর্থক দল ও গোষ্ঠীগুলোর উপর দোষ দেওয়া হয়েছিল। অন্যদিকে আওয়ামী লীগ জাতিসংঘের কাছে যে প্রতিবেদনটি জমা দিয়েছে সেটিতে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দলটির নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্যাতনের বেশ কিছু বর্ণনা তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, নিয়ম অনুযায়ী ভলকার তুর্কের কাছে চিঠি পাঠানোর কাজ শেষ হবে খুব শিগগিরই। এরপর তারা ভলকার তুর্ক কি ব্যবস্থা নিচ্ছেন তার জন্য অপেক্ষা করবেন কিছুটা সময়। যদি উত্তর না মেলে তাহলে জাতিসংঘের স্পেশাল রিপোর্টারদের কাছে আর্জেন্ট অ্যাপিল করবেন। স্টিফেন পাউলস কেসি এরই মধ্যে শেখ হাসিনার পক্ষে জাতিসংঘের বিভিন্ন স্পেশাল রিপোর্টারদের কাছে জরুরি অ্যাপিল পাঠিয়েছেন, তবে সেটি ছিল বাংলাদেশের আইসিটি নিয়ে। এবার জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে অ্যাপিল করবেন শেখ হাসিনার আইনজীবীরা। চতুর্থ ধাপে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা ICC-তে আর্টিকেল 15 কমিউনিকেশনের অধীনে আবেদন করা হবে দলটির পক্ষ থেকে। দলটির নেতারা বলছেন, জাতিসংঘের এই প্রতিবেদনটি যেটি নিয়ে আওয়ামী লীগ প্রশ্ন তুলেছে সেটি বাংলাদেশের ICT-তে গৃহীত হয়েছিল এবং এর ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। একইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অভিযুক্ত করে একটি আবেদন পাঠাতে পারে ডাউটি স্ট্রিট চেম্বার। সবশেষ গুরুত্বপূর্ণ ধাপটি হলো কূটনৈতিক লবিং এর
বৈশ্বিক অংশীদারদের যুক্ত করার মিশনে নামবে গত প্রায় 2 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি। সংশ্লিষ্টদের দাবি, ভলকার তুর্কের কাছে পাঠানো চিঠি এবং আওয়ামী লীগের তৈরি করা রিপোর্ট সংযুক্ত করে এরই মধ্যে বিভিন্ন দেশের দূতাবাস ও সংস্থার কাছে চিঠি পাঠানো শুরু করেছে দলটি। এরপর দলটি আনুষ্ঠানিকভাবে বিশ্ব মিডিয়ার মাধ্যমে একটি স্বাধীন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে দিয়ে একটি বিকল্প কমিশন অফ ইনকোয়ারি গঠনের প্রস্তাব দিতে পারে। আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেছেন, ভলকার তুর্কের মেয়াদ শেষ হবে চলতি বছরের অক্টোবরে। 2022 সালের 17 অক্টোবর দায়িত্ব নিয়েছিলেন তুর্ক। আওয়ামী লীগের একটি টিম এরই মধ্যে ভলকার তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে যেসব অভিযোগ আছে সেগুলোর ব্যাপারে তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে ফরেন পলিসির মতো নাম করা ওয়েবসাইটে ছাপা হওয়া প্রতিবেদনও আছে। এছাড়া গত বছরের জন্য জাতিসংঘের স্টাফরাই ভলকার তুর্কের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছিল। একটি সূত্র নিশ্চিত করেছে, জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে কাজ শুরুর পর থেকে রিপোর্ট দেওয়া পর্যন্ত সময়ে ভলকার তুর্ক মোহাম্মদ ইউনূসের সাথে 3টি বৈঠক করেছেন। প্রথমটি নিউ ইয়র্কে, দ্বিতীয়টি ঢাকায় এবং সবশেষটি সুইজারল্যান্ডের দাভোসে। আওয়ামী লীগের একটি সূত্র বলছে, এই বৈঠকগুলো তদন্ত চলাকালীন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে কাজ করেছে এমন নথিপত্র ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছে দলটি, যেগুলো ভলকার তুর্কের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের জন্য কাজে লাগবে। আওয়ামী লীগের আইনজীবীরা অফিস অফ ইন্টারনাল ওভারসাইট সার্ভিসেস বা OIOS এ এই অভিযোগ দায়ের করতে চায়। দর্শক, জাতিসংঘের নিজস্ব কর্মকর্তাদের পেশাগত অসদাচরণ, জালিয়াতি, তথ্যের বিকৃতি, স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং পদ্ধতিগত পক্ষপাতিত্ব তদন্তের জন্য সবচেয়ে শক্তিশালী সংস্থা হলো এই OIOS। প্রশ্ন হলো, গত 1 বছর ধরে আওয়ামী লীগ যে জাতিসংঘ প্রতিবেদনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং আন্তর্জাতিক মহলে এ নিয়ে সাড়া ফেলতে চাইছে, তাতে আসলে কি কোনো প্রভাব পড়বে? বিশেষ করে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রত্যাহার বা সংশোধনের অতীত ইতিহাস কি আছে? বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘের আইনি দায়মুক্তি থাকলেও সংস্থাটির বিশ্বাসযোগ্যতা এবং নৈতিক কর্তৃত্ব ধরে রাখার জন্য তারা অনেক সময় নিজেদের অভ্যন্তরীণ তদন্তের মুখোমুখি হতে বাধ্য হয়। যদি শেখ হাসিনার আইনজীবী বা আওয়ামী লীগের পক্ষ থেকে OIOS বা অন্যান্য বিশ্বস্ত মাধ্যমে অকাট্য তথ্য প্রমাণ সরবরাহ করা যায় যে জাতিসংঘের রিপোর্টটিতে জালিয়াতি করা হয়েছে বা রাজনৈতিক উদ্দেশ্যে সত্য গোপন করা হয়েছে, তবে এর বেশ কিছু তাৎপর্যপূর্ণ পরিণতি হতে পারে, যেমনটা হয়েছিল 2009 সালে গোল্ডস্টোন রিপোর্টের ক্ষেত্রে, যেটি এখনো পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার পরিষদের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং ব্যাপক আলোচিত রিপোর্টগুলোর মধ্যে একটি। যদিও জাতিসংঘের রাজনৈতিক জটিলতার কারণে পুরো রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়নি, কিন্তু ওই ঘটনার পর বিশ্ব দরবারে গোল্ডস্টোন রিপোর্টের আইনি ও নৈতিক গ্রহণযোগ্যতা চিরতরে শেষ হয়ে যায়। আবার রাজনৈতিক বোঝাপড়ার কারণে জাতিসংঘ যে এক পেশে রিপোর্ট দেয় সেটিরও প্রমাণ আছে ইতিহাসে। যেমন জাতিসংঘ রাজনৈতিক ও অর্থনৈতিক ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েও তাদের রিপোর্ট সংশোধন করতে বাধ্য হয়েছিল, যার একটি প্রকৃষ্ট উদাহরণ 2016 সালে সৌদি আরব ও ইয়েমেন সংকটে। 2016 সালের জুন মাসে জাতিসংঘের তৎকালীন মহাসচিব পান কি মুন ইয়েমেনে শিশু অধিকার লঙ্ঘনের দায়ে সৌদি নেতৃত্বাধীন মার্কিন সমর্থিত সামরিক জোটকে কালো তালিকাভুক্ত করেছিলেন। রিপোর্টে অভিযোগ ছিল, জোটের বিমান হামলায় শত শত শিশু মারা গেছে, কিন্তু মাত্র 1 সপ্তাহের মাথায় পান কি মুন অত্যন্ত অপমানজনকভাবে সৌদি জোটের নাম ব্ল্যাকলিস্ট থেকে অস্থায়ীভাবে সরিয়ে নিতে বাধ্য হন। এখন দেখার বিষয়, আওয়ামী লীগ জাতিসংঘের রিপোর্ট এবং ভলকার তুর্কের বিরুদ্ধে যে আন্তর্জাতিক ওয়ারে নেমেছে সেটির পরিণতি কি হয়। দর্শক, গত 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো, সেখানে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হলো। আওয়ামী লীগের যে থিওরিতে আমরা 2024 সর্বশেষ আমিডামির নির্বাচন দেখেছিলাম, সেই একই থিওরিতে 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো। এটাও এক ধরনের আমিডামির নির্বাচন, কারণ বড় দল বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন যদি অগ্রহণযোগ্য হয়, তাহলে বড় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কিভাবে গ্রহণযোগ্য হয়, এই বিতর্ক তো রয়েছেই। সেই বিতর্কে আমরা যেতে চাই না, কিন্তু সেখানে একটা বড় বিতর্ক ছিল যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। কিন্তু নতুন একটা চমক জাগানো মন্তব্য এবং তথ্য দিয়েছেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি দাবি করেছেন ভিন্ন, সেই ভিন্ন দাবিতে আমরা ভিন্ন কথা দেখছি। সরকার আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়নি, এটা নাকি সত্য কথা নয়। তাহলে সত্য কোনটা? কোন সত্য বেরিয়ে আসছে এখন? ছাইচাপা আগুনগুলো ক্রমেই কি বেরিয়ে আসছে? 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হয়নি, তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা ছিল, তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে, এই ব্যাপারগুলোতেই আমরা জানি। এবং পরবর্তীতে বিএনপি সরকার আসার পরে আওয়ামী লীগের উপরে যে কার্যক্রম নিষেধাজ্ঞা, সেটা আরও দীর্ঘায়িত করার জন্য প্রফেসর ইউনূসের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ তারা পাশ করে নিয়েছে। সুতরাং আওয়ামী লীগের এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো অব্যাহত রয়েছে। প্রফেসর ইউনূস সরকার যেভাবে চালাচ্ছিলেন, বিএনপি সরকারও সেইভাবেই চালাচ্ছে। ঠিক সেই মুহূর্তে এই প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগকে সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, এই কথাটা সত্য নয়, এটা মিথ্যা কথা। সত্য কথা হচ্ছে আওয়ামী লীগ নিজেই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি। এরকম ভয়াবহ একটা মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন মতিউর রহমান চৌধুরী, মানবজমিনের সম্পাদক। ইত্তেফাকের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা আগে হয়েছিল, পার্শ্ববর্তী দেশ চেয়েছিল আওয়ামী লীগ নির্বাচনে যাক, কিন্তু শেখ হাসিনা কোনোভাবেই রাজি হননি। বোঝা গেল কথাটা?
কথাটা বোঝা গেল এভাবে যে সরকার যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি এটা সত্য কথা নয়। প্রকৃত অর্থে ভারতও চেয়েছিল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, ভারত চাপও দিচ্ছিল, কিন্তু শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে চাননি নিজে থেকেই। এটা মতিউর রহমান চৌধুরীর বক্তব্য। আর মতিউর রহমান চৌধুরী মানে খুব একটা যে উল্টাপাল্টা কোনো তথ্য দেন সেটা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তাহলে সত্য যদি এটা হয়, তাহলে প্রফেসর ইউনূস সরকারের যে হ্যাডাম আমরা দেখেছি, তারা হ্যান করেনগা ত্যাং করেনগা, এই যে হ্যাডাম আমরা দেখেছি, সেই হ্যাডামের অনেকখানি কিন্তু খর্ব হয়ে যায়। সেই হ্যাডামগুলো শুধুমাত্র মৌখিক হ্যাডাম হিসেবে এখন আমাদের সামনে প্রতীয়মান হবে। কারণ শেখ হাসিনাকে তিনি অংশগ্রহণ করতে দেননি নির্বাচনে, এটাই তো আমরা জানতাম। কিন্তু মতিউর রহমান চৌধুরী বলছেন যে ভারতও চেয়েছে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, ইউনূস সরকারের পক্ষ থেকেও চাওয়া হয়েছে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, কিন্তু শেখ হাসিনা নিজেই অংশগ্রহণ করতে চাননি। শেখ হাসিনা চেয়েছেন তাদেরকে ছাড়া একটা নির্বাচন হোক, এবং সেই নির্বাচন হওয়ার ফলেই যেটা হবে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস যে বারবার শেখ হাসিনার আমলের নির্বাচনকে বিতর্কিত করেছেন, সেই সমালোচনাটা তাদের উপরে গিয়েও পড়বে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ খুব সহজেই বলতে পারবে যে আমরা বিএনপিকে ছাড়া যে নির্বাচন করেছি সেটা যদি বিতর্কিত হয়, তাহলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সেটাও বিতর্কিত। সুতরাং আমাদেরকে দোষ দিলে তোমরা একই কাজ করেছো, তোমরা সাধু সন্ন্যাসী না। এই অপশনটা তৈরি করার জন্যই মূলত শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করেননি। এবং শেখ হাসিনা এটাও জানতেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হলেও সেটা দেওয়া হবে নামমাত্র, এবং নামমাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে এমনভাবে নির্বাচনের কার্যক্রম সাজানো হবে যেন আওয়ামী লীগ কোনোভাবেই 2-4টার বেশি আসন না পেতে পারে, এবং সেটা প্রমাণিত হয় যে আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে শেষ। সেরকম পর্যায়ের মুখোমুখি শেখ হাসিনা হতে চাননি, এই কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি, এরকম বক্তব্য বোধ হয় এই যে আসতে শুরু করলো মতিউর রহমান চৌধুরীর মুখ দিয়ে, এই ব্যাপারগুলো এখন প্রতিষ্ঠিত হতে শুরু করবে। কারণ অনেকদিন আগে থেকেই আমরা কিন্তু এই আলোচনা শুনছিলাম যে শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না, তার সঙ্গে বহু রাজনীতি জড়িত রয়েছে, এমনকি ভারতের অনুরোধেও শেখ হাসিনা রাজি হননি। সেই কথা মতিউর রহমান চৌধুরী যখন বলছেন, তখন যে বিশ্লেষণটা করলাম, যে কারণে শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে চাননি, সেটাই বোধহয় তিনি চেয়েছেন, এবং সেটা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন যেন তার সরকারের উপরে যে সমালোচনা, সেই সমালোচনার তীরটা অনেকখানি নষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।